সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যময়তা ছড়িয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আছে। সেই সময় তাড়াহুড়ো করে হৃদিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধপধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামছিল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে আছে ঈশানীর নাম। হৃদির মুখে ব্যস্ততা, চোখে অস্থিরতা। মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চিত আব্বুকে ফোন দিয়ে সব বলে দেবে। শেষ ধীরের ধাপে পা রাখতেই হঠাৎ সামনে থেকে আসা কারোর সাথে মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়ল দূরে, মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো। আহ! সিঁড়ির কোণার সাথে কবজি লেগে কেটে গেছে, সামান্য রক্ত বেরিয়ে আসছে। হৃদিতা চোখ বন্ধ করল, হাত দিয়ে কবজি চেপে ধরল। একটু সামলে নিয়ে ওপরের দিকে আচমকাই তাকালো। যার সাথে সংঘর্ষ হয়েছিল সেও মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড়নের একজন পুরুষ, ধপধপে ফর্সা ত্বক, চুল ব্যাকব্রাশ করে সেট করা, মুখে ক্লিন শেভ, আকাশি নীল রঙের শার্ট পরা। একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পড়ে আছে। হৃদি চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন আহাদের ছোট চাচি হালিমা বেগম, চোখে ভয় মিশ্রিত বিস্ময়। আদনান বাবা, তুমি ঠিক আছো? রিদিতা? পেছন থেকে আহিয়া দৌড়ে নেমে এসে হৃদিকে হাত ধরে দাঁড় করালো। রিদি, তুই ঠিক আছিস তো? হৃদি ব্যথা চাপা দিয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু উনি? আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনান ভাই, আপনি ঠিক আছেন? আদনান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে জামার ধুলো ঝাড়ল। একবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা কিন্তু ভীতিকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল। সেই দৃষ্টিতে যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে আছে। আদনান হালিমা বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি চাচি আম্মা। এরপর হৃদিতার দিকে একবার তাকিয়ে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে ওপরে চলে গেল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। হৃদিতা অবাক হয়ে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। সে কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল। উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আদনান আহাদের বড় চাচা সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়া এবার যোগ করল, আদনান ভাই একজন ডাক্তার। বড় আব্বু আর বড় আম্মু জার্মান থাকেন, সেখানে ব্যবসায় আছে। আদনান ভাই সেখানে ঠিকই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। উনি সবার থেকে একেবারেই আলাদা। রাজনীতি একদম পছন্দ করে না, একেবারে বড় আব্বুর মতো। খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচণ্ড সচেতন। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না। দেখি না কেমন গটগট করে চলে গেল। হৃদি একবার সেদিকে তাকিয়ে হেসে উঠল। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি তো এমনি এমনি বলেছিলাম যে তোদের বাসার সবাই অদ্ভুত, এক একজনের এক এক রকম আচরণ। আহিয়া আর কোনো জবাব দিল না। হৃদি ঘুরে চলে যেতে নিলেই হালিমা বেগম ডেকে বললেন, আরে কই যাও? আমি নাস্তা রেডি করেছি, অন্তত খেয়ে যাও। না আন্টি, আমার দেরি হয়ে যাবে। বুবু ফোন দিয়েছে, ভাইয়া বাসায় ফেরার আগেই যেতে হবে আমায়। এটা আবার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দেব। হৃদিতা দ্রুত মাথা নেড়ে বলল। না না, দরকার নেই, আমি যেতে পারবো। এরপর হৃদি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়া হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নক দিস। হৃদিও হাত নেড়ে বেরিয়ে গেল বাইরে। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবার ড্রয়িং রুমে বসে আছে। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। আর ওপরের তলা থেকে আদনানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া নীরবে বিদ্ধ হয়ে রইল নিচতলার ড্রয়িং রুমে। চোখে এক অদ্ভুত গভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প, অজানা রহস্য। মীর হাউজের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো হৃদিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে। আলো অন্ধকারের ফাঁকে শহরটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। হৃদি রাস্তার ধারে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলালো। একটা রিকশাও চোখে পড়ল না। সে দীর্ঘশ্বাস ফেলে অন্যটা শক্ত করে গলায় পেঁচালো। মাথা ও চুল ভালোভাবে ঢেকে নিল। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে।
বড় বড় পা ফেলে সামনের গলির দিকে হাঁটা শুরু করলো হৃদি। আশা ছিল সেখানে হয়তো রিক্সা পাওয়া যাবে। হঠাৎই পিছন থেকে কর্কশ শব্দে তীব্র ব্রেক কষল একটা গাড়ি। হৃদি চমকে উঠল। একেবারে তার সামনেই কালো রঙের গাড়ি থেমে গেছে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। বুক ধুকপুক করছে। আর একটু হলেই তো চাকার নিচে যেত সে। ঠিক তখনই ভেসে এলো এক অতি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। মিস জানু? তড়াক করে চোখ মেলে তাকালো হৃদি। গাড়ির কাছ নামানো। ভেতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আহাদ রাজা। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল হৃদির চোখের গভীরে। অকারণে বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করল হৃদি। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেই তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছিলেন, হ্যাঁ? আহাদ ধীর স্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখ এখনও স্থির হয়ে আছে হৃদির মুখে। ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো স্বরে বলল, কি বললে? আহাদের কণ্ঠে হিমশীতল রাগ মিশে আছে। হৃদি সেটা স্পষ্ট বুঝে গেল। বুকের ভেতর আরও জোরে ধুকপুক শুরু হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে এক ফাঁকা রিকশা এসে পড়ল। হৃদি তাড়াতাড়ি ডাক দিল, এই রিক্সা। রিকশা কাছে আসতেই হৃদি দ্রুত পা বাড়িয়ে উঠতে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভড়কে গিয়ে চিৎকার করে উঠল হৃদি। আ মামা বাঁচান, এই লোকটা আমায় অপহরণ করছে। তার চিৎকারে আশেপাশের কয়েকজন সেদিকে তাকালো। রিকশাওয়ালা ও একবার আহাদের দিকে তাকালো। আহাদের চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিকশাওয়ালা এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। হৃদির মুখ শুকিয়ে গেল। এদেশে মানবতা বলে কিছু নাই, কেউ সাহায্য করলো না। আহাদ একটুও বিচলিত হলো না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতর বসিয়ে নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি বললো মানবতা নেই? এই যে আমি একটা মহিলা ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসালাম, এটা কি মানবতার মধ্যে পড়ে না? হৃদির চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুখ হাঁ হয়ে রইল। আহাদ গা ছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। হৃদি দাঁত চেপে কমল দুহাতে আহাদের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটেও ব্যাঙ না, ব্যাঙ আপনি, আপনার 14 গোষ্ঠী। সরুন আপনি, নামবো আমি। সে পা নামানোর আগেই আহাদ ধপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের ওপর। অতঃপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসল। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সামনে পিছনে গার্ডদের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হলো। আর গাড়ির ভেতরে বসে হৃদি নিঃশ্বাস ফেলল ভারীভাবে। তার বুকের ভেতর ধরফরানি থামছেই না। আহাদ দুহাত স্টিয়ারিংয়ে রেখেও মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল হৃদির দিকে। তার দৃষ্টি এমন যেন হৃদির প্রতিটা অঙ্গভঙ্গি, প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। হৃদির শরীর থেকে ভেসে আসছে মেয়েলি ঘ্রাণ, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করা। আহাদ রাজা মীর, যে মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করে না, যার কণ্ঠেই মানুষ থরথর করে কাঁপে, সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্দী। বুকের ভেতর ধুকপুক ধ্বনিতে যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করলো সব কিছু ঝেড়ে ফেলতে, কিন্তু যতই চোখ সরায় ততই আবার দৃষ্টি ফিরে যায় হৃদির দিকে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। হৃদির কবজিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে গেছে। আহাদের দুভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো একেবারে ধারালো হয়ে উঠল। হঠাৎই ব্রেক চাপলো জোরে। গাড়ি কেঁপে উঠল রাস্তার মাঝে। সামনে পিছনে থাকা গার্ডের গাড়িগুলো দাঁড়িয়ে গেল। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির হাতে। এটা কি? এখানে কি হয়েছে? হৃদি চমকে গেল। একটা ঢোক গলধারণ করে আমতা আমতা করে বলল, পড়ে গিয়ে একটু কেটে গেছে। আহাদ গর্জে উঠল, পড়ে যাস কি করে? আর কেটে যায় কি করে? হ্যাঁ, মন কি তাল গাছে মাথায় থাকে? হৃদি ভয়ে আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করল, আজব,
আমার কেটে গেল, ওনার কি? নিজে তো খালি থাপড়ায় ধমকায়, আর এখন দরদের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাঁস ঝালছে। আহাদের চোখ স্থির হয়ে রইল। হৃদির ঠোঁট ফুলালো, চোখ দুটো ভিতুর মতো পিটপিট করছে, দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে গাড়ি চালু করলো আহাদ। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর হৃদিকে লক করে রেখে নেমে গেল সে। হৃদির বুক ভয়ে ধরফর করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো আহাদ রাজা, হাতে এক গাদা ঔষধের প্যাকেট। গাড়িতে বসে হৃদির হাত ধরে জোর করে সামনে টানল। হৃদি বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েও দিল। আহাদ হেক্সিসল দিয়ে পরিষ্কার করে খুব যত্ন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঢেলে দিচ্ছে। হৃদির বুকের ভেতর কেমন অদ্ভুত কাঁপন শুরু হলো। পানির বোতলের ঢাকনা খুলে 2টা ঔষধ এগিয়ে দিল আহাদ। হৃদির সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরল। আহাদ হুঙ্কার ছাড়ল। কি হলো? আর কতক্ষণ ধরে থাকবো আমি? হৃদি ভ্রু কুচকে কটাক্ষ করে বলল, আপনাকে ধরে রাখতে কে বলেছে? জানালা দিয়ে ফেলে দেন না, সামান্য কেটে গেছে, এমনি ঠিক হয়ে যাবে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজের মুখের উপর কথা, থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব। হাকর। সে হৃদির চিবুক ধরে মুখ উঁচু করল। হৃদি চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে রাখল। ভয়ে বাধ্য মেয়ের মতো মুখ খুলে ঔষধটা গিলে ফেলল। আহাদ তখন ধীরে তার চিবুক ছাড়ালো, নরম স্বরে বলল, এবার নিঃশ্বাস নেয়, তা না হলে মরে যাবি। পরে আমিও অনায়াসে মরব। আমারও তো তাড়াতাড়ি মরার শখ নাই। হৃদি চোখ খুলল, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। এক সময় গাড়ি এসে থামলো হৃদির বাসার সামনে। হৃদি নামতে যাবার আগেই আহাদ তার হাত ধরিয়ে দিল ঔষধের প্যাকেটগুলো। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতগুলো ওষুধ সামান্য একটা কাটার জন্য? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ঔষধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। হৃদি হতভম্ব হয়ে বলল, ওষুধ আবার পছন্দ মতো খাওয়া যায়? আহাদ নাক ঘষল হাতের উল্টো পিঠে। যায়, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ এনে দেব। হৃদি একেবারে চুপ হয়ে গেল, মনে মনে বলল, বড়লোকের বিরাট কারবার, এরা বোধহয় এইভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভেতরে ঢুকে গেল। আহাদ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলার করিডোরে এসে থামল হৃদি। চোখ পড়ল কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ঔষধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটল। চারদিকে চোরের মতো তাকালো একবার, অতঃপর একেবারে নিশ্চিন্তভাবে সব ঔষধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনে। 2 হাত ঝেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকেই হৃদি হাঁপ ছেড়ে দিল। দরজার পাশেই রাখা সোফায় গাইলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো ঈশানী। বোনকে একবার ভালো করে পরখ করল সে। কিছুদিন ধরে হৃদির আচার আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন উদ্ভট, অস্বাভাবিক। ঈশানী ভ্রু কুঁচকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন ঈশান আজান দিচ্ছে। হৃদি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম? রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কে আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কাজা করেছিস, এখন অন্তত অজু করে এশার পড়ে নে। একটু পরেই আব্বু ফোন দিবে, নামাজ পড়ছিস কিনা জিজ্ঞাসা করবে। হৃদি নিঃশ্বাস ফেলে কপাল ম্যাসেজ করল। টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়বো। ঈশানীর তির্যক দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, একবার চিটপাটাং হয়ে গেলে আর উঠবি না। হৃদি ঠোঁট ফুলিয়ে বিরক্ত মুখে বলল, আমি যাচ্ছি। ধপ ধপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। অজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজ গুটিয়ে রাখতেই মাহির ডাক এলো। খালামণি, মাম্মাম ডাকছে, নানু ভাই ফোন দিছে।
হৃদি ভ্রু কুঁচকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহির সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। হৃদি সালাম দিল। হৃদিকে হিজাবে দেখে তার বাবার সঙ্গে সঙ্গে উষ্ণ কণ্ঠে উত্তর দিলেন, মাশাআল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছেন মনে হয়। হৃদি মাথা নিচু করে হালকা হাসল। তার বাবা আবার দৃঢ় কণ্ঠে বললেন, নামাজ কায়েম করবে না মা, দুনিয়ার সব কিছুই মিথ্যা, মায়াজাল, শুধু তোমার ইবাদতগুলোই আসল, এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবা। অতঃপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর হৃদি দুজনেই মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। একসময় ঈশানী জিজ্ঞেস করল, আম্মু কেমন হয়েছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজ দাঁড়িয়েছে, রাইসা রুমে কি করে কে জানে, কোনো কথা শোনে না তোমার আম্মুর। তারপর হৃদির দিকে তাকিয়ে গলা কঠিন করলেন। তোমার পড়াশোনার কি খবর? ঠিক মতো পড়াশোনা করো? হৃদি সোজা হয়ে বসল। করি তো। তারেক রায়হান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি, তোমার ভাই বোন মিলে ভর্তি করাইছে। ভর্তি যখন হইছো মন দিয়ে পড়বা, কোনো কিছু যেন না শুনি, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজের মাথা নিচু করে হাঁটতে হয়। হৃদি কিছু বলল না, শুধু মাথা নাড়াল। চোখে এক অদ্ভুত চাপা ভয় জমে উঠল। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফেজ। দুই বোন একসাথে বলল, আল্লাহ হাফেজ। ভিডিও কল শেষ হতেই রুমের ভেতর হালকা নীরবতা নেমে এলো। হৃদি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অন্যমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করল। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই ট্রিং ট্রিং করে বেজে উঠল কলিং বেল। ঈশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাইয়া আসছে মনে হয়। বলেই দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন পরিচিত মুখ। আহাদ রাজার তিন পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতে ও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছিল সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্মিত হয়ে তোতলাতেই বলল, আপনারা? হৃদি চোখ বন্ধ রেখেই শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করল। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো ঈশানীর পিছনে। সামনের দৃশ্য দেখে হৃদির চোখও বিস্ফোরিত হয়ে গেল আহাদের তিন পান্ডাকে দেখে। ঠিক তখনই শাহিন প্যাকেটগুলো এগিয়ে ধরল। নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আপনার জন্য। ঈশানী হৃদির উপস্থিতি টের পেল না, তাই ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালো তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত না সূচক মাথা নাড়ালো। তারপর ঈশানীর পিছনে হৃদির দিকে দৃষ্টি রেখে বলে, আপনার জন্য। হৃদি হতবাক হয়ে নিজের বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলে, আমার জন্য? তিনজন একসাথে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর শাহিন প্যাকেটগুলো ধরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধু হৃদির বুকের ভেতর ঢুপ ঢাপ শব্দের ধুকপুকানি। ঈশানী দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরে গেল। চোখ দুটি বিদ্ধ হচ্ছে যেন হৃদির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিস্ময়ের সুরে বলল, তোর হাত কেটে গেছে? হৃদি একটা শক্ত ঢোক গলদকরণ করল। গলার ভেতরটা শুকিয়ে কাঠ। অবস্থা এমন যে কথাই বেরোতে চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল। বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসা গেছি মাইন্ড কাটছি পায়। ঈশানী কটমট করে তাকালো হৃদির দিকে। আহাদ রাজার তিন পান্ডা এক এক করে ভেতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবারও বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখার জায়গা নাই। হৃদিতা ভয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
মনে মনে আহাদ রাজাকে গালি দিতে লাগলো। সামান্য একটু কেটে গেছে, তবে তার জন্য আবার কিসের প্রোটিন আজব? ভোরবেলা থেকেই মীর হাউজে এক ধরনের ব্যস্ততা। রান্নাঘর থেকে ডাইনিং, আবার ডাইনিং থেকে রান্নাঘর, একটানা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন হালিমা বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে দুজন পরিচারিকা, 16 বছরের চঞ্চল ঋতু আর 40 অর্ধ অভিজ্ঞ বানি আপা। এদিকে আফরোজা শেখ ভোর 7টাতেই বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটা জটিল কেস আছে, আর তার এই পেশা তাকে প্রায়ই ঘরের বাইরে আটকে রাখে। তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। হালিমা বেগমের শেকড়টা কিন্তু অনেক নিচে, নিম্নবিত্ত পরিবারের বাবা মা হারা মেয়ে। তবুও তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশফাক মীরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে। পরবর্তীতে সালমান মীর আর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এই বাড়ির ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূর হয়ে সরে গেছে। সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকেই সংসারকে নিজের করে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর যেন তার রাজ্য। নিত্য নতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে। আর তার হাতের স্বাদের প্রশংসায় মুখর থাকে মীর পরিবারের সবাই। আজও ডাইনিং টেবিলে বসেছে মীর বাড়ির সদস্যরা। এক পাশে আমজাদ মীর, অন্য পাশে আশফাক মীর। দুজনের মাঝখানে খাচ্ছে আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ঠক ঠক শব্দ তুলে নেমে এলো এ বাড়ির ছোট ছেলে চঞ্চল আর দুষ্টু আদিল মীর। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্টমি। এসেই বসলো আহিয়ার পাশে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে মুখে পুরে দিল। আহিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আদিল্লার বাচ্চা! সাথে সাথেই পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম যায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি, আমারে মারলি কেন? তুই আমার ডিম খালি কেন? আদিল ভীষণ নাটকে ভঙ্গিতে থুতু ফেলার ভান করে বলল, ওয়াক, থু থু, আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি। ওয়াক থু। তার এমন কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল, কিন্তু আহিয়া রাগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কনুই চালালো আদিলের পেটে। আদিলও প্রতিশোধ নিল, আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তেই দুজনের চুল টানাটানি শুরু হলো। কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম, আর টেবিলে মাথা থেকে কর্কশ ধমক দিলেন আমজাদ মীর। কি হচ্ছে এসব? সকাল সকাল তামাশা না করলে নয়। ছাড়ো একে অপরকে। আগে ওরে ছাড়তে বলো, ও আগে ধরছে। না, আমি ছাড়বো না, আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন, চোখ রাঙ্গিয়ে বললেন, আদি ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়ে পেটাবো। আম্মু, আগে এই শাকচুন্নি আমারে মারছে, আমি ছাড়বো না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে দেখা গেল আদনানকে। পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হবে। তাকে দেখা মাত্র দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোছা ঠিক করতে করতে দুজন চুপচাপ চেয়ারে বসে গেল। মাথা নিচু করে খাবারে মনোযোগী হয়ে গেল, যেন কেউ কিছুই বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আদনান কড়া দৃষ্টিতে একবার চারপাশে তাকালো, কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ। চামচ ছুঁড়েই টুংটাং শব্দ যেন কানে বেঁধে যায়। ঋতু এসে তার সামনে এক কাপ গরম গ্রিন টি রাখল। কাচের টেবিলে কাপ রাখতেই হালকা টুং শব্দ হলো। সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেলল বিরক্তিতে। তারপর আগুন ঝরা চোখে তাকালো ঋতুর দিকে। ঋতু ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বলে উঠল, ভুল হয়ে গেছে ভাইজান, আর হইব না, বলেই ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবার নীরবতা নেমে এলো, কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহিয়া একে অপরের দিকে তাকালো। চোখের ইশারায় দুইজন হালকা হেসে নিল আদনানকে নিয়ে, কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানেই বিপদ। হঠাৎ সিঁড়িতে ধপ ধপ পায়ের শব্দ ভেসে এলো। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে
আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাদ রাজা। ডাইনিংয়ের পাশে এসে দাঁড়াতেই সে একবার চারপাশে তাকালো। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মীর গম্ভীর স্বরে উত্তর দিলেন। গুড মর্নিং। আহাদ রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসল। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানল যেন ইচ্ছে করেই কারো বিরক্তি বাড়ানো তার উদ্দেশ্য। চেয়ার টানার ঘর ঘর শব্দে আদনান সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল টেবিলের নিচে, কিন্তু সে নিজেকে সংযত করল। আহাদ হেসে ভ্রু কুঁচকে তাকালো সেই দিকে, তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলল, আহি, ফ্রুটের ট্রেটা দে তো। আরে ব্রেডটা দে। না না, এটা নেব না। চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলে ধপ করে রাখে, কখনো আবার গ্লাস তোলে, আবার ঠকাস করে নামায়। আদনান ভালো করেই জানে আহাদ ইচ্ছে করেই এসব করছে, কারণ এই বাড়িতে একমাত্র মানুষ যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না, সে হলো আহাদ রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলেও তার কর্মকাণ্ড ছোট না। আমজাদ মীর ছেলের কাণ্ড দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আশফাক মীর মুখ টিপে হালকা হাসলেন। এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়ি বোঝে। নাশতা শেষ করে উঠে দাঁড়ালেন আমজাদ মীর। আহাদের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবে। নিশ্চয় ভুলে যাওনি, সংসদে আজ জরুরি সভা আছে, তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে বলতে পারি? আহাদ চেয়ার ঠেলে একটু গা এলিয়ে দিলেই বলল কথাটা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে, কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমজাদ মীর আর আশফাক মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 9 বছরের কচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ছেলে। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে, চিকিৎসা বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসল, তার ছোট বোনের মাথায় স্নেহ ভরা হাত রেখে বলল, ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হলো আদিবা, কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না, সব কিছু গুছিয়ে করে, মনোযোগ দিয়ে করে। আসলে বয়সে ছোট হলেও বুদ্ধিতে সে আহিয়া আদিলকে হার মানায়। আদিল তখন বাহিরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুজনেই। আদনানও উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম। আদনান বাবা, আজ চেষ্টা করো একটু আগে আসতে, আপা তোমার সাথে জরুরি কথা বলবে, হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করব চাচি আম্মা। বলেই দরজার দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই আহিয়া ফিসফিস করে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো, চাচি আম্মা, আজকেও কি আদনান ভাইয়াকে আম্মা পাত্রী দেখাতে নিয়ে যাবে? কথাটা শুনেই আদনানের পা থেমে গেল দরজার কাছে। মুহূর্তেই কান খাড়া হয়ে গেল তার। সে নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই, তবে আপাতত এখনো স্পষ্ট কিছু বলেনি। আরে, আর কত মেয়ে দেখবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহে একটা করে মেয়ে দেখে, তবুও কোনো মেয়ে পছন্দ হয় না। এটা বিয়ে আইহি, ছেলে খেলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই, মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে এক গ্লাস পানি খেল, অতঃপর টকাস করে শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখল। চোখে বিদ্রুপের ঝিলিক, ঠোঁটে কটাক্ষ ভরা হাসি। কে মেয়ে দিবে ওরে? ওর মতো সচিবায়ুর কপালে ভেটকি মাছের মতো মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আদনানের কানে। মুহূর্তেই তার শরীর শক্ত হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাদ তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটে তাচ্ছিল্যর এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসি। সকাল থেকেই সংসদ ভবনের চত্বর মুখরিত। গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি, টাইট নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষায় আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে,
সব হিসাব নিকাশ নির্ভর করছে এই সময়কার সিদ্ধান্তের ওপর। সংসদ ভবনের ভেতর জমায়েত হয়েছে দেশের প্রভাবশালী মন্ত্রী, সাংসদ, শীর্ষ নেতারা। প্রতিটি মুখে টানটান গম্ভীরতা, আবার কারো কারো চোখে মুখে আগাম প্রচারণার উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমেই অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থিতিশীল বাজার, ভর্তুকি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। প্রতি বক্তৃতায় অন্যরা মাথা নেড়ে সায় জানাচ্ছিল। এরপর বক্তব্য দিল কৃষিমন্ত্রী, তারপর বিদেশি মন্ত্রী। কিন্তু সব কিছু যেন প্রচলিত গদবাঁধা, কেউ নতুন কিছু বলছে না। সবাই যখন কিছুটা নিরুত্তাপভাবে শুনছে, তখনই ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আহাদ রাজা মীর। তরুণ বয়স হলেও তার ভঙ্গি, দৃষ্টি, তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাড়তে যথেষ্ট। কালো চশমাটা খুলে টেবিলে রাখল, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক ভঙ্গিতে, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে। আহাদ রাজা গম্ভীর অথচ কণ্ঠে দৃঢ়তার সুরে বলতে শুরু করলো, আমরা সবাই জানি নির্বাচন আমাদের সামনে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন শুধু ক্ষমতায় আসা যাওয়ার খেলা না, এটা হচ্ছে জনগণের বিশ্বাসের পরীক্ষা। কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আবার বক্তব্য রাখল। কিছু সাংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন, কেউ কেউ চশমা খুলে খাতায় নোট নিতে শুরু করলো। আহাদ রাজা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখল। আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়, তারা কথা শুনতে চায়, প্রশ্ন করে, সমালোচনা করে। আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই, তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে। আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন করতে। কথা শেষ হতেই সভাকক্ষে করতালি বেজে উঠল। কারো মুখে অবাক বিস্ময়, কারো চোখে প্রশংসা। কিছু বয়সে প্রবীণ নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো। চশমাটা আবার পরে নিয়ে চেয়ার ঠেলে আসনে বসলো এক গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে। গরম দুপুর, ক্লাস শেষ হয়ে গেছে। ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছটার নিচে রাখা লাল নীল ছাতার শেড, সেখানে বসে আছে হৃদিতা আর আনিকা। আনিকা সব বান্ধবীদের তুলনায় লম্বায় একটু বেশি, গায়ের রং চাপা হলেও মুখের গঠন সুন্দর, তার হাসিটা বেশি সুন্দর। তার দুই পাশের দাঁত দুটো বাঁকা হওয়াতে আরও বেশি ঝিলিক ছড়িয়ে পড়ে হাসিতে। তবে তার একটাই দুঃখ, এই বয়সেও একটা জামাই নাই। অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল। প্রতিদিনই এ নিয়ে তার একই কান্নাকাটি, আর সেই দুঃখের শোনার দায়িত্ব পড়ে হৃদিতার ওপর। হৃদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে, দোস্ত, তুই বরং একটা পোস্টার ছাপাস, বয়ফ্রেন্ড চাই, জরুরি ভিত্তিতে দরকার। তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়। এমন সময় এসে যোগ দিল আহিয়া আর নীলা। চারজন মিলে গল্প জমে উঠল। কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল, দোস্ত চল না ক্যান্টিনে যাই, আমার ক্ষুধা লাগছে। আনিকা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। চল যাই, সিঙ্গারা খেয়ে আসি। কথাটা বলে হৃদির হাত ধরে টান দিল। হৃদি হালকা খিচে চোখ বাঁকিয়ে বলল, ছাড় ছাড়, ব্যথা করছে। কি রে, কি হলো? এখানে কেটেছিল, ব্যথা। ও আচ্ছা, চল এখন। না, আমি যাবো না, আমার পা ব্যথা করছে। আহিয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে গেল। আরে সমস্যা কি তোর? চল তো। না, ভাল লাগছে না, এত দূর হেঁটে যেতে ইচ্ছে করে না আমার পা ব্যথা করে। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, তোর আবার কই ব্যথা না করে বল? কখনো মাথা, কখনো হাত, কখনো পা। আনিকা হেসে বলল, দোস্ত, ওরে দেখে আমার একটাই গান মনে পড়তেছে, ওই যে ওই গানটা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। সবাই হো হো করে হেসে উঠল। নীলা চোখ পাকিয়ে বলল, ললিতা না, হৃদিতা। ও তাই তো। তারপর তিনজন একসাথে দু আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে গিয়ে উঠল। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রীতিতা, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী রীতিতা। হৃদির চোখ লাল হয়ে গেল রাগে, কটমট করে তাকালো ওদের দিকে।
মনে হলো এখনই ওদের কাঁচা চিবিয়ে ফেলবে। কিন্তু হৃদি তাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনজন থামার বদলে আবার অন্য সুর ধরল। চাইয়া রইসুস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমরা কমো হ। বলেই হো হো করে হেসে উঠে দৌড় দিল। হৃদি এবার আর সহ্য করতে পারল না, পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে গেল তাদের দিকে। তিনজন ফস করে ছুটল। আনিকা হাসতে হাসতে পেছনে তাকিয়ে চেঁচালো, ভাগলাল ভাগ। আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস ফেলে বলল, আরে লাল না, ওর নাম তো নীলা। নীলবন। আনিকা আবার সংশোধন করে বলল, ভাগ নীল ভাগ। এই নিয়ে সবাই আরও জোরে হেসে উঠল। গেটের কাছাকাছি এসে হৃদি দাঁতে দাঁত চেপে হাতের জুতোটা নিশানা করে ছুঁড়ে মারল ওদের দিকে। তারা তিনজন মাথা নিচু করে নিজেদের বাঁচালো, কিন্তু সেটা গিয়ে সোজা আঘাত করলো একটা কালো ঝকঝকে গাড়ির কাছে। চপ চপ শব্দে সবার চোখ সেই গাড়ির দিকে গেল। এক মুহূর্তের নীরবতা, তারপর ধীরে ধীরে নামলো গাড়ির জানালা। ভেতরে বসে আছে আহাদ রাজামির। গাঢ় বাদামি চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হলো হৃদির বুকের ভেতর ঘায়েল করে দিচ্ছে। হৃদিটা কেঁপে উঠল, ভয়ে আঙ্গুল কামড়ে ধরল। বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে গেল, কিন্তু ভয়ে সব দোয়া দুরুদ ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করলো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জ সিন শিন সোয়াদ। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দিন। কালো গাড়ি দরজা খুলতেই বের হয়ে এলো আহাদ রাজামির। সাদা পাঞ্জাবির হাতা গুটানো, বুকের ওপর হালকা ঘামে ভিজে থাকা দাগ, চোখ দুটো যেন আগুনে দাউ দাউ করে জ্বলছে। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার তিন পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। আর একটু পেছনে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গার্ডরা। ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তে থমকে গেল। সবার হাসি ঠাট্টা আড্ডা সব থেমে গিয়ে নীরবতা নেমে এলো চারপাশে। কয়েক ঘন্টা আগেই সংসদ ভবনে জরুরি সভা শেষ করেছে সে, কিন্তু সভা শেষ হতে না হতেই হঠাৎ মনে পড়ল হৃদি তার হাতের কাটা দাগটা, সেটা পুরোপুরি সেরে উঠেছে কিনা জানতে ইচ্ছে করল। দুবার ফোন করেছে, তবে রিসিভ হলো না। আর আহাদ রাজা সব কিছুতেই দুবার অপশন দেয়, তৃতীয়বার অ্যাকশন নেয়। এবারও ব্যতিক্রম হলো না, সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবেই জিজ্ঞেস করবে তার ফোন তোলে নাই কেন, তবে আসার সাথে সাথেই তার প্রেয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। আহাদ রাজা গম্ভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে। আনিকা, নীলা আর আহিয়া ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে গেছে। তাদের মুখের হাসি উধাও, মনে হচ্ছে কেউ তাদের শ্বাস রুদ্ধ করে রেখেছে। হৃদিতার বুক ধরফর করছে, প্রতিটা ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে। এখনই মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সব কিছু ঘুরছে। এক মুহূর্ত মনে হলো সামনে দুইজন আহাদ রাজা দাঁড়িয়ে আছে। না না, এবার তিনজন হয়ে গেল। হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, আরে বাপরে, তিনটা আহাদ রাজা। আহাদ রাজাকে কাছে আসতে দেখে হৃদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলেই আহাদ তাকে নিমেষেই ধরে ফেলে। তবে হৃদি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপাকানি এমনভাবে চলছে মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকানি পৌঁছে গেল আহাদের কানের গভীর পর্যন্ত। তার দৃষ্টি হৃদির কমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল, হৃদির মুখ দেখে সেই আগুন মুহূর্তেই বরফ হয়ে গেল। হৃদির মুখটা লাল হয়ে আছে, কমল চিকন অধরজোড়া তিরতির করে কাঁপছে, চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। আহাদ দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতরে এক মুহূর্তে টের পেল এই মেয়েটা তার রাগের আগুনকে কিভাবে যেন মুঠির ভেতরে বন্দি করে ফেলেছে। এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, তাকো আমার দিকে। হৃদির কমল শরীরটা হালকা কেঁপে উঠল। ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল।
মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপ্পড় এসে পড়ে। চোখ খুলতেই সরাসরি দৃষ্টি মিলল আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তেই আহাদের মনে হলো কেউ যেন তার বুক চিরে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছা সত্ত্বেও একটা তৃষ্ণাত্ম ঢোক গেল। অতঃপর নরম স্বরেই প্রশ্ন করল, কি হলো? ভয় পাচ্ছে কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদ মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করল আহাদ, বকেছি তোমাকে? হৃদি এবারও না সূচক মাথা নাড়ল। আহাদ এক চুলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেলল কথাটা। তার এই উদ্ভট উত্তর শুনে আহাদ মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল। তার রাগ মিশে গেল নরম স্রোতে। সে দু আঙ্গুলের পিঠ আলতো করে হৃদির কপালে ঠেকিয়ে বলল, মাথা গরম হয়ে আছে, বুঝতে পারছি। এমনি এমনি তো জুতা ছুঁড়ে মারোনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের ক্রাশকে জুতা ছুঁড়ে মারা, ছি! লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বর্ণ ধারণ করল। আনিকা আর আহিয়া মুখ চাওয়াচাওয়ি করল একে অপরের। তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এখনই বুঝি হৃদির গালে চড় পড়বে, কিন্তু এখানে যেন উল্টোটাই ঘটল। আহাদ রাজা এত শান্তভাবে কথা বলছে, পাশেই নীলা দাঁড়িয়ে আছে। তার চোখ স্থির আহাদের ওপর, ব্যাগের কোনা শক্ত করে চেপে ধরেছে। আহাদ রাজার নির্লিপ্ত ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ভড়কে গিয়ে জিজ্ঞেস করল, কোথায়? আইসক্রিম খেতে। আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাদ হাঁটা দিল। কোনো দ্বিধা না করে হৃদি ও ধীরে ধীরে পিছু নিল। তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পিছন ফিরে তাকিয়ে আহাদ কর্কশ কণ্ঠে বলল, কি হলো? তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে আনিকা, আহিয়া আর নীলা আঁতকে উঠে নড়ে চড়ে দাঁড়ালো। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই দৃশ্যের দিকে।